বাগমারায় মসজিদে হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল জানিয়েছেন আঞ্চলিক আহমদিয়া নেতা। স্থানীয় পুলিশ বিচ্ছিন্ন ঘটনা বললেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন একই সূত্রে গাঁথা। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যে ক্ষোভ, রাষ্ট্রদ্রোহের মামলা করার দাবি মুক্তিযোদ্ধা ও শহীদ সন্তানদের। ভোটারদের দাবি আর প্রার্থীদের প্রতিশ্রুতিতে জমজমাট নির্বাচনের মাঠ, প্রতিদ্বন্দ্বীদের প্রচারণায় বাধাসহ হুমকি ধামকির অভিযোগ। এবং মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ফুটবল দল। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি সঞ্জনা চৌধুরী। রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে হামলার বিষয়ে আগে থেকে গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছেন আহমদিয়া সম্প্রদায়ের আঞ্চলিক নেতা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই মসজিদে নিরাপত্তাও জোরদার করা হয়েছিল, তারপরও প্রতিহত করা যায়নি হামলা। তবে পুলিশ এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলছে। এছাড়া এখন পর্যন্ত হামলাকারীর পরিচয় শনাক্ত করতে পারেনি তারা। এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজশাহীর বাগমারা থেকে সাইফুর রহমান রকির পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বাগমারায় আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে এমন গোয়েন্দা তথ্য থাকার পরও প্রতিহত করা যায়নি হামলা, এমনটাই জানিয়েছেন আহমদিয়া সম্প্রদায়ের নেতারা। এদিকে হামলার ঘটনার পর শুক্রবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য তাদের সম্প্রদায়ের ৩ জনকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হচ্ছে যে তারা যখন সংবাদ পেয়েছেন যে গোপন ভিত্তিতে যে খ্রিস্টান, তারপরে হচ্ছে আপনার শিয়া এবং আহমদিয়া সম্প্রদায়, এই ৩ সম্প্রদায়ের উপর আক্রমণের একটা আশঙ্কা তারা যখন জানতে পারছেন, তখন থেকে তারা আমাদেরকে একটু ফোন করতেন, খবরাখবর রাখতেন, অনেকে আবার আসছেনও, তো আমাদেরকে সতর্ক থাকার জন্য বলছেন। এদিকে হামলার পরই বাগমারার মচমুল এলাকার আহমদিয়া মসজিদকে ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানে বারবার এ ধরনের হামলার ঘটনায় শঙ্কিত এলাকাবাসী। আমরা সাধারণ মানুষ, আমরা আসলে এরকম ঘটনা আগে কখনো দেখিনি যে একটা ধর্মীয় প্রতিষ্ঠানে এরকম একটা বোমা হামলা হবে। এটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক। আমরা বাগমারাবাসী আমরা এখন আতঙ্কের মধ্যে রয়েছি, তো এখানে পুলিশ নিরাপত্তা দিলে আমরা একটু সুস্থ থাকি। তারপর মসজিদে নামাজ পড়া এরকম যদি আতঙ্ক হয় তাহলে একটা বিষয় আছে না, যার জন্য আমরা খুব ভয় পাচ্ছি আর কি। তবে হামলার ঘটনায় আতঙ্কিত না হতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ। এটা একেবারে একটা বিচ্ছিন্ন ঘটনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী সেখানে তৎপর আছে, সেখানে সচেতন আছেন, সার্বক্ষণিক পাহারা আছে। এখানে খুবই স্বাভাবিক জীবনযাপন চলছে, নির্বাচনী কার্যক্রম চলছে, বাজার ঘাট, রাস্তাঘাট সবকিছু স্বাভাবিক আছে। শুক্রবার জুম্মার নামাজের সময় বাগমারার মচমুল গ্রামের সৈয়দপুর চকপাড়া জামে আহমদিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হামলাকারী ঘটনাস্থলেই নিহত এবং আহত হন অন্তত 7 জন। এই ঘটনায় শুক্রবার রাতেই বাগমারা থানা পুলিশ বাদী হয়ে মামলা করেন। সময় সংবাদ, রাজশাহী। এদিকে রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদের বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত যুবক নিজেই বোমা বহন করছিল বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডাক্তার মোহাম্মদ এনামুল হক। দুপুরে নিহত যুবকের ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বোমাটা যে কোনোভাবে ট্রাই করা ছিল, বাধা ছিল। হি ক্যারিড দি বম ওভার দি অ্যাবডোমেন। এটা ডেফিনেটলি এটা যার কারণে অ্যাবডোমেনটা খুব সিভিয়ারলি ইনজুর্ড হয়েছে তার, এবং ইন্টারনাল অর্গানগুলো ল্যাসারেটেড হয়ে গেছে, তার অ্যাবডোমেনে প্রচুর ব্লিডিং হয়েছে, লিভার টোটালি ইনজিউর্ড হয়েছে। দেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলছে মন্তব্য করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, রাজশাহীর বাগমারার মসজিদে হামলার ঘটনা অতীতের ঘটনাগুলোর সঙ্গে একই সূত্রে গাঁথা। সবগুলি ঘটনাই আমরা যারা করেছে তাদের চিহ্নিত করেছি এবং তাদেরকে ধরেছি, এবং এই সবগুলি ঘটনাই একই রকম একই সূত্রে গাঁথায়। আপনারা আমি সবসময় বলেছি
একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য ঘটনাগুলি ঘটছে এবং আমরা এখনো জোর করে বলতে পারি যে এদের সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর দেখেন, এইগুলি আমি সবসময় বলি, শুধু আমাদের দেশীয় নয়, আন্তর্জাতিক সহযোগিতা, আন্তর্জাতিক একটা চক্রান্ত এখানে চলছে। আমি সবসময় কিন্তু এটা জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কটূক্তি দেশদ্রোহিতার শামিল। সময় সংবাদের কাছে এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের সন্তান। গয়েশ্বরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে স্বাধীনতার ইতিহাস বিকৃতি রোধে কঠোর আইন প্রণয়নের দাবি তাদের। তাহসিনা জেসের রিপোর্ট। স্বাধীনতা যুদ্ধ যখন শেষের পথে, তখন স্বাধীনতা বিরোধী রাজাকার বাহিনী বাসা থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে শুক্রবার এক অনুষ্ঠানে কটূক্তি করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পাকিস্তান যারা বেতন ভাতা খাইছে শেষ দিন পর্যন্ত, তারা নির্বুধের মতো মারা গেল, আমাদের মতো নির্বুধরা প্রতিদিন তাদেরকে কি শহীদ বুদ্ধিজীবী হিসেবে ফুল দেয় প্রতি বছর, না গেলে আবার পাপ হয়। ওরা যদি এত বুদ্ধিমান হয়, তাহলে 14 তারিখ পর্যন্ত বাংলাদেশে ওনারা থাকে কিনা নিজের ঘরে, একটু বলেন তো। গয়েশ্বরের এমন মন্তব্যকে ধৃষ্টতা বলে অভিহিত করেছেন বুদ্ধিজীবী সন্তানেরা। আমার মা কিন্তু সবসময় আমার বাবাকে বলতেন যে তুমি চলে যাচ্ছ না কেন, চলো আমরা চলে যাই। কিন্তু বাবা বলেছিলেন সবাই যদি চলে যায়, দেশের ভিতরের এই গুরুত্বপূর্ণ কাজগুলো কে করবে? টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে চোখে অপারেশন হয়েছে আহত মুক্তিযোদ্ধাদের, এই কাজটা দেশের ভিতরে কে করবে? সেই মহান বুদ্ধিজীবীদের প্রতি এই ধরনের উক্তি করার মধ্য দিয়ে যে রাষ্ট্রদ্রোহিতা এবং দেশদ্রোহিতার যে দৃষ্টান্ত গয়েশ্বর স্থাপন করেছেন, সেটি কলঙ্ক হিসাবে বিবেচিত হবে আগামী দিনগুলোতে। এবং আমি আহ্বান জানাবো সরকারকে যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে তার শাস্তি বিধান করার জন্য। অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে ভুলুণ্ঠিত করে আবারও একটি মিনি পাকিস্তান গড়ে তোলাই এই অপপ্রচারকারীদের মূল উদ্দেশ্য বলে মনে করেন তারা। আমাদের যে অগ্রযাত্রা, জনগণ এবং শেখ হাসিনা, সেই অগ্রযাত্রাকে রোধ করে দিয়ে তারা একটি প্রতিক্রিয়াশীল ছোট্ট পাকিস্তান নির্মাণ চেষ্টা করছেন, মিনি পাকিস্তান যেটাকে বলে। স্বাধীনতার ইতিহাস বিকৃতি রোধে যে আইনটি আমরা সবসময় চেয়ে আসছি, সেটা এখন প্রণয়ন করবার প্রয়োজন আছে। এটা এখন তারা নিজেরাই কিন্তু আমাদের সংবিধান এবং দেশ বিরোধী কথা বলে এইটার প্রয়োজনীয়তা বুঝিয়ে দিচ্ছে। নতুন প্রজন্মের কাছে বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের যৌক্তিক জায়গা তুলে ধরতে গুরুত্বারোপ করেন এই মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। এবার পৌর নির্বাচনের খবর। যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার আগে প্রতিবারই হার স্বীকার করে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বলে দাবি করা বিএনপির পুরনো অভ্যাস। এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। পৌরসভা নির্বাচনের পর আন্দোলন শুরু হবে, ওই আন্দোলনে আমরা ভয় পাই না। আন্দোলন করার মূরত বিএনপির নেই, এটা সবাই জানে। তাদের একটা সমস্যা হচ্ছে যে কোনো নির্বাচনে অংশগ্রহণের আগেই তারা হেরে যায়, অংশগ্রহণই করেনি, তার আগেই বলতেছে সুষ্ঠু হবে না, কারচুপি হবে, আগে ইলেকশনটা করেন। ওই যে ওই সময় 7টা সিটি কর্পোরেশনে বলেছিলেন বিকেল বেলা পর্যন্ত ইলেকশনের দিন তোতা পাখির মতো বুলিয়া আওড়াচ্ছে, সরকার সব দখল করে নিয়ে গেছে, ইলেকশন হবে না। পরে দেখা যায় 7টাতেই তারা দিতে। সরকার যতই দমনপীড়ন করুক না কেন, বিএনপি পৌর নির্বাচন থেকে সরে যাবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আহমেদের পক্ষে নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি।
অতীতের যে পারফরমেন্স এই নির্বাচন কমিশনের, সেই পারফরমেন্সে আমাদের আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যেহেতু আমরা এটাকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি, আমরা শেষ পর্যন্ত আমরা দেখব, এই নির্বাচনের শেষ পর্যন্ত অবশ্যই আমরা থাকবো এবং আমরা দেখব যে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব কতটুকু পালন করছে। 20 দলের সিদ্ধান্ত হয়েছে যে আমরা 20 দল একসাথেই নির্বাচন করব। কোথাও কোথাও সমঝোতা হতে পারেনি, আপনার যেখানে স্থানীয়ভাবে অনেক জায়গাতেই সমঝোতা হয়েছে। যেমন আমার ঠাকুরগাঁ জেলায় আমরা সমঝোতা করি, নির্বাচন হচ্ছে আমার 2টো আসনে বিএনপি করছে, 1টি আসনে জামাত করছে। বাংলার সময় আরো থাকছে। ফেনীর মহিপালে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার ঘটনায় আহত এক শিশুর মৃত্যু। এ নিয়ে মারা গেল 3 জন, 2 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। পৌর নির্বাচন ঘনিয়ে আসায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারণায় মুখর হয়ে উঠেছে পৌর এলাকা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আর সেই সুযোগে ভোটাররাও তুলে ধরছেন তাদের বিভিন্ন দাবি দাওয়া। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মাদারীপুর পৌরসভায় জমে উঠেছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা। প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। তবে ভোটাররা বলছেন, এ পৌরসভায় মেয়র পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াইটা হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে। 20 বছর পর আমি যে পৌরসভার স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি এগিয়ে যাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের বিজয় সুনিশ্চিত। 1 নং বাসী আমাকে মনোনয়ন দিয়েছে এবং তারা আমার পাশে আছে, তারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। পোস্টারে ছেয়ে গেছে কুষ্টিয়া পৌরসভার রাস্তাঘাট সহ প্রতিটি পাড়া মহল্লা। 1968 সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া পৌরসভায় মোট ভোটার রয়েছেন 2,30,546 জন। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী সবাই, তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মেয়র প্রার্থী। সার্বজনীন একটা পৌরসভার সংগ্রাম দীর্ঘদিন থেকে করেছে। আমি যদি আল্লাহ পাক ওখানে নেয়, আমি সেই চেষ্টা অব্যাহত রেখে সেটা বাস্তবায়ন করব। সবাই আমার পাশে আছে এবং সবাই আমাকে আমার মতো একটা প্রার্থী চাচ্ছে। আনন্দ উৎসবের মধ্যে দিয়ে চলছে নরসিংদী পৌরসভার নির্বাচনী প্রচারণা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা মিছিল, পথসভা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এক্ষেত্রে সব প্রার্থী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোটাররা খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থীকে। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণীর এই পৌরসভায় মোট ভোটার রয়েছেন 87,021 জন। ব্যক্তি বা দলীয় কিছু না, যে তার যোগ্যতা আছে তাকে আমরা প্রার্থী হিসেবে মেনে নেব। আমরা ফুটপাতে দোকানদারি করি, আমাদের যে নিশ্চয়তা দিতে পারবে তাকে আমরা জয়ী করব। এদিকে সকালে যশোর পৌরসভা নির্বাচনের গণসংযোগকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুজ্জামান ও তার সমর্থকদের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় 3 জন আহত হয়েছেন। এছাড়া পৌষের শীত উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে শরীয়তপুর সহ দেশের বিভিন্ন পৌর এলাকা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে 3 পার্বত্য জেলার রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, উত্তেজনার পারদ ততই চড়ে বসেছে। প্রতিদিনই এখানকার 5টি পৌরসভায় প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে ঘটছে সংঘর্ষের ঘটনা। এই অবস্থায় 28 ডিসেম্বর সকল বহিরাগতদের রাঙামাটি এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা ছেড়ে যাওয়ার পাশাপাশি বান্দরবানের সবগুলো হোটেল মোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 3 পার্বত্য জেলার মধ্যে এবার খাগড়াছড়ি ও বান্দরবনে 2টি করে এবং রাঙ্গামাটির 1টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের মতো এখানেও প্রধান 2টি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির বিরোধ রয়েছে। স্থানীয় এই নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ পাওয়ায় সে বিরোধ এখন চরম আকার ধারণ করেছে। বিশেষ করে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই চলছে হাতাহাতি এবং সংঘর্ষ। নেতারা যেভাবে ভয়ভীতি প্রদর্শন করছে, এভাবে মানুষ ভোট কেন্দ্রে যাইতে নিরাপত্তা একেবারে নাই বললে চলে। কুমিল্লা টিলা এলাকায় আমার প্রচার কার্যক্রমের শেষাংশে আওয়ামী লীগের পক্ষ থেকে জানু শিকদারের মতন একজন কর্মীর নেতৃত্বে আমার কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। শালবাগান এলাকায় আমার গণসংযোগ চলাকালীন সময় বর্তমান মেয়র মোবাইল প্রার্থী সে আমার ওখানে গণসংযোগে বাধাগ্রস্ত করেছে। বিরোধের এ প্রভাব যাতে নির্বাচনে না পড়ে সে ব্যাপারে ব্যবস্থা নিতে শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এরই অংশ হিসাবে নির্বাচনের দিন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভাকে বহিরাগত মুক্ত রাখার পাশাপাশি পর্যটক শূন্য থাকবে রাঙ্গামাটি ও বান্দরবান পৌরসভা। যারা এই এলাকার বাসিন্দা নন এবং ভোটার নন, তাদেরকে এই নির্বাচনী এলাকা ত্যাগ করতে হবে এবং সেই বিষয়ে আমরা 27 তারিখই সকাল 10টা থেকে মাইকিং শুরু করব। নির্বাচনের স্বার্থে তাদের এই জিনিসটা মেনে নিতে হবে। নির্বাচনের পূর্ব সময় বিশেষ করে 29 তারিখ থেকে এখানে
এই হোটেলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না। নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রতিপক্ষের হামলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিহত হয়েছেন একজন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শরীয়তপুরের নড়িয়া পৌরসভার একটি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর স্ত্রী সহ নারী কর্মীদেরকে নির্বাচনী প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল 6:30টার দিকে 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রুবেল ব্যাপারীর স্ত্রী সহ বেশ কয়েকজন নারী কর্মী কুলকাঠি এলাকায় প্রচারণায় যায়। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবু ব্যাপারীর কয়েকজন সমর্থক তাদেরকে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ করেন রুবেল ব্যাপারীর স্ত্রী। তবে এই ঘটনায় তার সমর্থকরা জড়িত নয় বলে জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবুল ব্যাপারী। এদিকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমাদের কাকা হুদের টান দেয়, উর্খাদের টান দেয়, অন্যদের টান দেয়। আবার এদিকে আসেন, আমাদের সাথে কথা আছে। পুরুষ ছেলে, একটা ছেলের নামও জানি, এই যে বললাম শাহালম আর এই যে বিপ্লব, আর এই দুজনে বেশি করছে। আমার কোনো মান সম্মান নাই, হেরা যেমন ইচ্ছা সেমন করবো কিসের জন্য? আমি ক্যান্ডিডেট স্ত্রী। দুই কাউন্সিলর মানে প্রার্থীর মধ্যে একটা উত্তেজনার সংবাদ শুনে আমরা তাৎক্ষণিকভাবে আসি, আইসা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এই ঘটনায় কোনো আহত। ফেনীর মহিপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মারা গেলেন 3 জন। এদিকে এই ঘটনায় দায়ের করা মামলায় 7 আসামির মধ্যে 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ জানায়, বিকেলে ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতার 7 আসামির মধ্যে 5 জনকে হাজির করা হয়। এদের মধ্যে ইমরান ও আরিফ ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেয়। এর আগে এই ঘটনায় গুলিতে আহত 5 বছরের শিশু মারুফ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 2 দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাত 1:30টার দিকে মারা যায়। শিশুটির মা বানু বেগমও গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার রাতে মহিপালের চৌধুরী বাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাইনুদ্দিনের বাড়িতে প্রতিপক্ষের হামলায় 2 জন নিহত হন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয় প্রতিবেশী শিশু মারুফ সহ 3 জন। মারুফ বলির নাম, তার আম্মা তা আজকে সিটাং মারা গেছে হাসপাতাল। হে মারুফ বলি নাম, হে মারা গেছে, হে মা গুলি খাইছে। আমার বাবা মারা গেছে, আমার একটা মামতো বোন মারা গেছে, আমাদের একটা ভাড়াটি আছে শিশু, উনি মারা গেছেন। যারা মারছেন তারা অনেক প্রভাবশালী ব্যক্তি। আর এই সংক্রান্তে আমরা থানাতে মামলা হয়েছে, নিয়মিত মামলা হয়েছে। এই পর্যন্ত আমরা এই মামলা ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং এজাহার নামীয় আসামি আমরা 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। এবং এই মামলার গুরুত্বপূর্ণ আসামিরা যেন বাইরে পালিয়ে যেতে না পারে তার জন্য বিভিন্ন ইমিগ্রেশনে আমরা বন্ধগুলোতে আমরা বার্তা প্রেরণ করেছি। বাংলা সময় আরো থাকছে। বছরের শুরুতেই রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে সব প্রস্তুতি শেষ। মাধ্যমিক ও প্রাথমিক স্তরের 85% বই পৌঁছে গেছে স্কুলগুলোতে। ঝিনাইদহের শৈলকুপায় মাইক্রোবাসের চাপায় উম্মে তাইবা আখি নামে 4র্থ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় 1ম শ্রেণীর আরও এক শিক্ষার্থী আহত হয়। সকাল 8:30টার দিকে উপজেলার গাবলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, স্কুলে যাওয়ার পথে ঝিনাইদহগামী একটি মাইক্রোবাস আখি ও সাফিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আখির মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় একই স্কুলের 1ম শ্রেণীর ছাত্রী সাফিয়াকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বেগম জিয়ার বক্তব্যের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। সকালে কুমিল্লার কান্দিরপাড় টাউন হল গেটের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রায় 3 শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। এদিকে পিরোজপুরেও মানববন্ধন করেছেন জেলার মুক্তিযোদ্ধারা। এ সময় জাতির পিতা এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা জানান তারা। রংপুরে স্থানীয় সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিক ও সুশীল সমাজ।
দুপুরে শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এ সময় রংপুর প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা 24 ঘন্টার মধ্যে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। গত বৃহস্পতিবার সকালে ধর্মদাস এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মশিউর রংপুর থেকে প্রকাশিত যুগের আলো পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। 2016 সালের নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সব প্রস্তুতি শেষ করেছে রাজশাহীর শিক্ষা বিভাগ। মাধ্যমিক স্তরের সব বই পৌঁছে গেছে স্কুলগুলোতে, আর প্রাথমিক স্কুলগুলোতে বই পৌঁছেছে প্রায় 77%। তবে 1 জানুয়ারির আগেই বাকিটা পৌঁছে যাবে বলে আশা করছেন জেলার শিক্ষা কর্মকর্তারা। আর নতুন বই প্রত্যাশী শিক্ষার্থীরাও আগ্রহে অপেক্ষা করছে দিনটির জন্য। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। বছর পেরিয়ে নতুন বছর এলেই স্কুল আঙ্গিনায় উচ্ছ্বাসের মাত্রা বেড়ে যায়। এবারও 1 জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের জন্য স্কুলে পৌঁছে গেছে নতুন বই। স্কুলগুলোতে নোটিশ দেওয়া হয়েছে নতুন বই দেওয়ার অপেক্ষায় আছে শিক্ষার্থীরা। আর বই উৎসবের আয়োজনের জন্য প্রস্তুত শিক্ষকরাও। নতুন বই পড়লে আমাদের তার উপর খুব আগ্রহী হয় এবং সেটা পড়তে ভালো লাগে। নতুন বই মলাটবাজি, ফুল আঁকাই, নতুন বই পড়ি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ একটা উৎসবমুখর পরিবেশের বিতরণ হবে। বই বিতরণটা ছাত্রছাত্রীদের কাছ থেকে যেমন ওরা আগ্রহের সাথে থাকে এবং আমরা দিই, সেটাও ভালো লাগে, তারা নেয়, সেটাও ভালো লাগে। শিক্ষা কর্মকর্তারা বলছেন, বই উৎসবের জন্য স্থান নির্বাচন সহ স্কুলগুলোতেও এই আয়োজনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি রাজশাহী অঞ্চলের রয়েছে। এখানে প্রশাসন, রাজনীতিবিদ, এলাকার সুধীজন এবং শিশু তথা অভিভাবকদের নিয়ে একটা বিশাল আয়োজনের মধ্যে যে আমরা এই বই উৎসবটি উদযাপন করবো, এটা আমাদের বিরাট প্রত্যাশা। জেলার 10টি উপজেলায় 2376টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে 4,25,951 জন শিক্ষার্থীর মাঝে 46,78,647টি বই বিতরণ করা হবে। গাজীপুরের টঙ্গীতে নদী দূষণ ও অবৈধভাবে নদী দখল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে নদী বাঁচাও আন্দোলনের নেতাকর্মীরা। সকালে টঙ্গীর তুরাগ নদীর তীরবর্তী 15টি পয়েন্টে 2 ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ও নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা শিল্প কারখানা থেকে দূষিত বর্জ্য পদার্থ নদীতে না ফেলার এবং অবৈধভাবে নদী দখল বন্ধের দাবি জানান। নওগাঁয় 3 দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হয়। দুপুরে জোহরের নামাজ শেষে ঘণ্টাব্যাপী এই মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তীব্র শীত উপেক্ষা করে নওগাঁ সহ আশপাশের বিভিন্ন জেলার প্রায় 8 লাখ মুসল্লি অংশ নেন। এ সময় দেশ ও জাতির কল্যাণও কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন আলেম মাওলানা ফারুক হোসেন। কেরানীগঞ্জে ডায়মন্ড মেলামাইন টি20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসিন মন্টু ও উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, কেরানীগঞ্জে খেলার মাঠগুলো খেলার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধনের ঘোষণা করেন তিনি। খেলার প্রথম দিনে গোপপাড়া সুপার কিং এর মুখোমুখি হয় সুভাট্টা স্পোর্টিং ক্লাব। প্রত্যেকটা খেলার মাঠ আমরা দেখবেন 4 হাত 5 হাত নিচে ছিল, আমরা সবগুলো মাঠ ভরাট করছি। আপনাদের সাথে আমরা আছি, সবসময় ছিলাম, এখনো আছি। আমরা চাই এখানে আরো জাতীয় প্লেয়ার, রফিকের মতো আরো কিছু জাতীয় প্লেয়ার এখানে জন্ম নেয়। এখানে 2 জন জাতীয় দলের খেলোয়াড় এখানে উপস্থিত আছেন। আমি তাদের সামনে বলতে চাই যে আপনারা কোচের ব্যবস্থা করেন, কোচিংয়ের ব্যবস্থা করেন, সুন্দরভাবে আপনারা আয়োজন করেন। এখানে আমাদের রফিকের মতো আরো কিছু প্লেয়ার এখান থেকে যাতে ভবিষ্যতে বেরিয়ে আসতে পারে, সেইভাবে আপনারা পদক্ষেপ গ্রহণ করেন। সাফ চ্যাম্পিয়নশিপের খবর, পারল না বাংলাদেশ ফুটবল দল। বাঁচা মরার লড়াইয়ে মালদ্বীপের কাছে 3-1 গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে মামুনুলরা। ভারতের কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বেশ গোছানো ফুটবল খেলে ম্যাচে ২৬ মিনিটে ওয়ালি ফয়সালের ক্রস থেকে জাহিদের হেড পোস্টে লেগে ফিরে আসায় এগিয়ে যাওয়ার সুযোগ হারায় বাংলাদেশ। ঠিকের ২ মিনিট পর কাউন্টার অ্যাটাকে জামালের ক্রস থেকে সাখাওয়াত টনি মালদ্বীপের গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। কিন্তু প্রথমার্ধের বাঁশি বাজার ৩ মিনিট আগে পেনাল্টি থেকে উল্টো আলী আশফাকের গোলে লিড নেয় মালদ্বীপ। এরপর ৮৭ মিনিটে হেমন্তের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। খেলা শেষের বাকি মিনিটে নাটকীয়ভাবে ম্যাচে জেতে মালদ্বীপ। নাইজো নাশিদ আহমেদ ২ গোলে ৩-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে ওঠে মালদ্বীপ। বাংলার সময় শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাগমারায় মসজিদে হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল জানিয়েছেন আঞ্চলিক আহমদিয়া নেতা। স্থানীয় পুলিশ বিচ্ছিন্ন ঘটনা বললেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন একই সূত্রে গাঁথা। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যে ক্ষোভ, রাষ্ট্রদ্রোহের মামলা করার দাবি মুক্তিযোদ্ধা ও শহীদ সন্তানদের। ভোটারদের দাবি আর প্রার্থীদের প্রতিশ্রুতিতে জমজমাট নির্বাচনের মাঠ। প্রতিদ্বন্দ্বীদের প্রচারণায় বাধাসহ হুমকি ধামকির অভিযোগ। এবং মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ফুটবল দল। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।